এই ম্যাথস গুলা করাবো, আপনি সাথে সাথে এই ম্যাথস গুলা করতে পারেন, অ্যান্সার বলতে পারেন। ওকে, যাতে আমরা আর কি একটু ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসগুলো করতে পারি। ওকে, আপনাদের ফুল কোঅপারেশন থাকলে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো লাইভলি হবে। জি স্যার। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ কস্টিং। তো এখানে জাস্ট একটা সামারি এই চ্যাপ্টারের। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আদার কারিকুলাম, এই আমাদের এই সার্টিফিকেট লেভেলটা পাশ করার জন্য আদার কারিকুলাম প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টেরই মার্কেটে অনেক ধরনের বই আছে, রিলেটেড অনেক ধরনের বই আছে। বাট আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের জন্য বা পরামর্শ, যে সার্টিফিকেট লেভেল শুধুমাত্র আমাদের যে ম্যানুয়াল গুলো আছে, টাইম তো অল্প, শুধুমাত্র ম্যানুয়াল গুলা কাভার করলে ফার্স্ট টু লাস্ট যদি আপনি কাভার করেন, আশা করছি এর থেকেই আপনি 80 to 90% কোশ্চেন পেয়ে যাবেন। 80 to 90 এর থেকে পাবেন বলতে নট নেসেসারি যে অ্যাজ ইট ইজ আছে, যা আছে ম্যানুয়ালে তাই আসবে পরীক্ষায়, আসলে তা নয়, ওই কনসেপ্টেরই হবে। ওকে, আর 10% কোশ্চেন তো হয় এরকম, যে হয়তো একটু এটা কমন সেন্স অ্যাপ্লাই করা বা একটু আহ, আহ, বেশি এফোর্ট যারা দেয় তাদের জন্য, এক্সট্রাঅর্ডিনারি তাদের জন্য। হ্যাঁ, সো না, 80 to 90% আপনি এই ম্যানুয়াল গুলো থেকে আশা করছি পেয়ে যাবেন এবং কোশ্চেনের অ্যান্সার গুলাও করতে পারেন। এই চ্যাপ্টারে আমাদের যে টপিক গুলো আমরা আলোচনা করব, যে কস্ট অ্যাকাউন্টিং, হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং, বেসিক কস্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট গুলো আলোচনা করব, দেন কস্ট ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন অ্যান্ড প্রফিট মেজারমেন্ট, অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং, অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল। সো কস্ট ক্লাসিফিকেশনটা কেন আমরা করি সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো পরীক্ষায় যে জিনিসগুলো আসতে পারে সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ এ কস্ট ইউনিট, ক্লাসিফাই কস্ট এজ ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল, then understand what is the meant by the element of cost, and understand the difference between direct cost and indirect cost, and controllable cost, uncontrollable cost, product cost and period cost। এই জিনিসগুলো আমরা আলোচনা করব। আর জাস্ট আমি জাস্ট এটা যেটা এখানে যেটা করেছি, আপনার ম্যানুয়াল থেকে কিছু পয়েন্ট পিক করেছি যেটা আর কি একটু আলোচনা করার মতো। বাট আপনারা ম্যানুয়াল ফার্স্ট টু লাস্ট অফ কোর্স গো থ্রু করবেন, এবং একটু শর্ট ওয়েতে যারা বা সময় অল্পতে যারা করতে চান তাদের জন্য শর্টটা আসলে শর্টকাট না করাই ভালো। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ওয়ার্ক এক্সাম্পল থাকবে, কিছু ইন্টারেক্টিভ কোশ্চেন থাকবে, কিছু সেলফ টেস্ট থাকবে যেটা চ্যাপ্টারের শেষে। অর্থাৎ আপনি যখন গো থ্রু করবেন কিছু ওয়ার্ক এক্সাম্পল পাবেন এবং কিছু ইন্টারেক্টিভ কোশ্চেন পাবেন আর কিছু সেলফ টেস্ট পাবেন। এইগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন এবং সেলফ টেস্ট, এগুলা প্রত্যেকটারই সলভ করতে হবে। দেন হচ্ছে যেহেতু এমসিকিউ কোশ্চেন, ইউ নেভার নো যে কোন লাইনটা থেকে কোশ্চেন আসবে বা কোন প্যারাটা থেকে কোশ্চেন আসবে বা কোন প্যারাগ্রাফটা মোর অর লেস ইম্পর্টেন্ট। সো ফার্স্ট টু লাস্ট একটু মনোযোগ দিয়ে গো থ্রু করে পড়ালেখাটা করতে হবে। এবং ম্যাথমেটিক্যাল টার্মসে আপনারা অনেকেই যেটা করেন বা আমরা অনেকেই যেটা করতাম হয়তো, যে ম্যাথমেটিক্যাল টার্মসে যে খুব সহজ সহজ অঙ্ক দেখলে মনে হয় খুব সহজ, আরে একটার পর এক লাইন হয়ে যাচ্ছে, সলিউশন আছে সামনে, দেখলে মনে হয় যে আর এটা খুব সহজেই করতে পারবো। বাট এই জন্য যেটা করি না, যে হাতে কলমে একটু প্র্যাকটিস করি না। বাট ম্যাথসে যদি আপনি হাতে কলমে প্র্যাকটিস না করেন, দেখবেন যে ওইটা পরীক্ষার হলে গিয়ে একটা লাইন দুইটা লাইন করছেন, এরপরে গিয়ে আর আগাইতে পারছেন না। তো ম্যাথস যেখানেই পাবেন সেখানে একদম হাতে কলমে এই ম্যাথস গুলো সলিউশন করতে হবে। তো কস্ট অ্যাকাউন্টিং আমরা যারা বিবিএ কমপ্লিট করেছি আমরা এই সংজ্ঞাটা পড়েছি, এখানেও সেম একই সংজ্ঞা, যে কস্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে যে কস্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, অ্যানালাইজিং, সামারাইজিং and allocating cost associated with a process. Cost accounting is the process of recording, classifying, analyzing, summarizing, and allocating cost associated with the process, and then developing various courses of action to control the cost. কস্ট অ্যাকাউন্টিং প্রসেসটা হচ্ছে যে এই যে যেটা বললাম, যে রেকর্ডিং, অ্যানালাইজিং, সামারাইজিং, দেন অ্যালোকেটিং কস্ট অ্যাসোসিয়েটেড উইথ এ প্রসেস। এটার উদ্দেশ্যটা কি? যে ডেভেলপ ভেরিয়াস কোর্স অফ অ্যাকশন টু কন্ট্রোল দ্য কস্ট। সো কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যটা যদি আমি বলি, একদম
একদম সহজ কথায় যে এটা হচ্ছে কি যে ডেভেলপ এ প্রসেস টু কন্ট্রোল কস্ট অ্যাকাউন্টিং এর গোলই হচ্ছে এটা। সো ইটস গোল ইজ টু অ্যাডভাইস দ্য ম্যানেজমেন্ট on how to optimize business practice process based on cost efficiency and capability. So cost accounting provides the detailed cost information that management needs to control current operation and plan for the future. So cost accounting থেকে যেটা আসে যে who is cost accountant? সো এখানে দেখেন একটু সহজ ওয়েতে বলে দিয়েছে যে এই যে কয়েকটা কোশ্চেন, যে এই কোশ্চেন গুলার অ্যান্সার যদি জানেন আপনি যা বলতে পারবেন যে হু ইজ কস্ট অ্যাকাউন্টেন্ট। তো কস্ট অ্যাকাউন্টেন্ট যে কোশ্চেন জিনিসগুলো যে অ্যান্সার গুলো আপনাকে দিতে পারবে যে হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ গুডস প্রডিউসড অর সার্ভিস প্রোভাইডেড লাস্ট পিরিয়ড, then what was the cost of operating a department last month, and what revenues were earned last week. কিছু হিস্ট্রিক্যাল ডাটা যেটার বেসিসে আপনি অ্যান্সার দেন। সো নোয়িং অ্যাবাউট কস্ট ইনকার্ড অর রেভিনিউ আর্নড এনেবলস ম্যানেজমেন্ট টু ডু দ্য ফলোইং। এই যে হিস্ট্রিক্যাল ডাটা আপনাকে কিভাবে হেল্প করে, আপনি হিস্ট্রি দেখলে আপনি বলতে পারবেন যে পাস্ট কয়েক মাসের প্রফিটের যদি গ্রাফটা দেখেন বা রেকর্ড হিস্ট্রি দেখেন তাহলে আপনি বলতে পারবেন যে নেক্সট মান্থের প্রফিটটা কি হবে। আবার কয়েক মাসের পাস্ট ডাটা যদি সেলটা দেখেন তাহলে আপনি আবার ফিউচার সেলসটা নেক্সট মাসের সেলসটাও প্রিডিক্ট করতে পারবেন। সো কস্ট অ্যাকাউন্টেন্ট এই কাজগুলো করে বেসড অন তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, হিস্ট্রিক্যাল রেকর্ডিংস, ডাটা অ্যান্ড বিজনেস এক্সপিরিয়েন্স, সে কি করে এই প্রিডিকশন গুলো সে করতে পারে। সো সে কি করতে পারে যে অ্যাসেস দ্য profitability of a product service department or whole organization and determine appropriate selling price with due regard to the cost of sale and target profit margin and put a value of inventory. আমাদের যে কোনো একটা পিরিয়ড শেষে মান্থ, সেটা একটা মান্থ হইতে পারে, হাফ ইয়ার, কোয়ার্টার অথবা ইয়ার এন্ডে, আমরা যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করি তারা অবশ্যই দেখবেন যে তাদের হাতে কিছু ইনভেন্টরি থেকে যায়। সো একজন কস্ট অ্যাকাউন্টেন্টের অবশ্যই সেই ইনভেন্টরিটার যথোপযুক্ত ভ্যালু কি আছে সেটা ডিটারমাইন করার অবশ্যই ক্যাপাবিলিটি থাকতে হবে, আদারওয়াইজ বিজনেসের প্রফিট ক্যালকুলেশনটা সঠিক হবে না। সো পুট এ ভ্যালু অফ ইনভেন্টরি ওয়েদার র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস অর ফিনিশ গুডস দ্যাট ইজ স্টিল হেল্ড এট দ্য এন্ড অফ এ পিরিয়ড ফর প্রিপেয়ারিং ব্যালেন্স শিট অর কোম্পানিজ অ্যাসেট লায়াবিলিটিস এন্ড ডিটারমাইনিং দ্য cost of material goods used or sold in the period. So cost accountant এই কাজগুলো করে। এটাই বলছে যে শুরুতে the cost accountant or person having access to cost information should able to provide the answer of the following questions. So এই কোশ্চেন গুলো সে যদি অ্যান্সার, সে অবশ্যই একজন কস্ট অ্যাকাউন্টেন্ট বা ভালো কস্ট অ্যাকাউন্টেন্ট এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবে, এবং তাতে করে একটা কোম্পানি তার প্রফিটেবিলিটি, প্রোডাক্টের সেলিং প্রাইস এবং ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করতে পারে। এছাড়াও আরো অনেকগুলো কাজ, যেমন সে ফোরকাস্ট করবে, দেন বিজনেস প্রসেস কি হবে, টেকনিক কি হবে, কোন ওয়েতে বিজনেস আগাবে, সেই আইডিয়া গুলো দিতে পারবে। বাট সবগুলোর জন্যই তার যেটা লাগবে তার স্কিল, পাস্ট ডেটা অবশ্যই লাগবে। সো অরিজিনালি কস্ট অ্যাকাউন্টিং ডিলড উইথ So originally, cost accounting dealt with a ways of accumulating historical cost and of charging this cost to units of output or to departments in order to establish inventory valuations, profit or loss, and balance sheet items. It has since been extended into planning, control, and decision making. যেটা বলছিলাম, in today's environment, the role of cost accounting in the provision of management information is therefore almost indistinguishable from that of management accounting, which is basically concerned with the provision of information to assist management and planning, control, and decision making. দেখেন কি মেসেজ দিয়েছেন বুঝি নাই, স্ক্রিনটা লার্জ করা যায়? আচ্ছা, একটু চেষ্টা করে দেখি। এখন কি একটু বড় হয়েছে স্ক্রিন?
স্যার ছোট হয়েছে যেটা আগের থেকে। আগের থেকে ছোট হয়েছে, তাইলে মনে হয় ওই জুম করলে বড় হবে আর কি, এরকম করলে, বাট তখন আবার আমি পুরোটা দেখতে পারি না। ওকে, দেখতে কি বেশি কষ্ট হচ্ছে? স্যার ল্যাপটপ থেকে স্ক্রিন বড় করা যায়। তো সবাই আহ, ইন্ডিভিজুয়ালি জুম করতে পারে। আচ্ছা আচ্ছা, না সেক্ষেত্রে তো আপনারা তো স্ক্রিন দেখতে পারবেন না, যে আমি জুম করলে তো আপনারা দেখতে পারবেন না, তো দেখা জি যাচ্ছে স্যার, কি তখন এখন? দেখতে কষ্ট হবে স্যার এটা। কষ্ট হচ্ছে, রাইট, সেটাই তো। তার আগেরটা সামাজিক ছিল স্যার, ওভাবে স্যার দেখা যিনি যাচ্ছে ক্লাস না। করছেন ওনার দেখতে অসুবিধা হলে উনি নিজে জুম করে ছোট বড় করতে পারে, ল্যাপটপ হোক বা মোবাইল হোক, যে কোনো রাইট, একই। একটু হ্যাঁ জুম করে বড় করে নেন, হ্যাঁ, কারণ এটা আমি যদি জুম করি তাহলে যেটা হবে যে সবাইরে দেখতে মনে হয় সমস্যা হবে। জি So স্যার। in today's environment, the role of cost accounting in the provision of management information is therefore almost indistinguishable, বলে যে cost accounting এর রোলটাকে, কারণ cost control হচ্ছে inevitable part of a business, আর এইটা যে which is basically concerned with provision of information to assist the management. Cost accounting এর কাজটাই হচ্ছে কি management কে assist করা, যে how the business will be planned and how control will be established and ডিসিশন মেইন হচ্ছে যে ডিসিশনটা কিভাবে নিব, বেসড অন হোয়াট, সেই যে ইনফরমেশন, বেসড অন অফকোর্স ইনফরমেশন, মার্কেট ইনফরমেশন, হিস্ট্রিক্যাল ইনফরমেশন। সো এই ইনফরমেশনটা গ্যাদার করা, মার্কেট থেকে কোপ আপ করা এবং পাস্ট ইনফরমেশন অ্যাকুমুলেট করা, এই কাজটা করবে কস্ট অ্যাকাউন্টেন্ট। সো এটা হেল্প করবে প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং এ, যেটা কোম্পানিকে পরবর্তীতে সাস্টেইন করতে হেল্প করবে। Then cost accounting system. The managers of a business have responsibility for planning and controlling and resources used to carry out the task effectively. They must be provided with sufficient, accurate, and detailed information. And the cost accounting system should provide this. Indeed, a costing system provides the foundation for an organization's internal financial information systems for managers. অর্থাৎ এখানকার জিনিসটা যে কস্ট অ্যাকাউন্টিং যে ডেটাগুলো প্রোভাইড করবে, সেটা অবশ্যই যেটা হইতে হবে যে সাফিসিয়েন্ট হইতে হবে, অর্থাৎ ইনফরমেশনটা সাফিসিয়েন্ট হইতে হবে, অ্যাকুরেট হওয়া লাগবে এবং যেটাতে ডিটেইলড ইনফরমেশন থাকবে, দেন এটা হচ্ছে আপনার ম্যানেজারদের জন্য ইফেক্টিভ হবে। সো কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম আর নট রেস্ট্রিক্টেড টু ম্যানুফ্যাকচারিং অপারেশন অনলি। অনেকেই মনে করে, আইডিয়াটা চলেই আসে, আসলে কস্ট অ্যাকাউন্টিং, কস্ট যেখানে কস্টের ইনভলভমেন্ট, সেটা তো আসলে নর্মালি ম্যানুফ্যাকচারিং কনসার্ন যে কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং এ অভ্যস্ত তাদের জন্য আসলে কস্ট কন্ট্রোল। বাট নাওএডেজ এইটা প্রুফ হয়েছে যে শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টিং শুধুমাত্র যে ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে তা নয়, সার্ভিস ইন্ডাস্ট্রিতেও কস্ট কন্ট্রোল এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং কস্ট কন্ট্রোল করে যে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, শেয়ার হোল্ডার্সদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা যায়, সেইটা এখন প্রুভেন। সো এইটা এখন আর শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কনসার্নে লিমিটেড নেই। সো কস্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ অলসো ইউজড ইন দ্য সার্ভিস ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড নট ফর প্রফিট অর্গানাইজেশনস ইনক্লুডিং চ্যারিটিজ. So within a manufacturing organization itself, the cost accounting system should be applied not only to manufacturing operation, but also to administration, selling, distribution, research and development. প্রত্যেকটা ফিল্ড যেখানে আপনার কস্ট ইনভলভমেন্ট আছে সেখানেই কস্ট অ্যাকাউন্টিং and cost control involved. So cost accounting is concerned with providing information to assist the following: establishing inventory valuation for profit or loss and balance sheet items, then planning, control and decision making. এই প্রত্যেকটা ফিল্ডেই এখন কস্ট অ্যাকাউন্টিং একটা কনসার্ন প্রোভাইড করে। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস কস্ট অ্যাকাউন্টিং, একদম ইয়েতে বলেন তো, বেসিক এটা কি ফাইন্যান্সিয়াল ডিফারেন্সটা কোথায়? বেসিক যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা হচ্ছে স্যার এক্সটার্নাল রিপোর্ট করার জন্য, আর কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে স্যার ইন্টারনাল রিপোর্ট করার জন্য। ইন্টারনালি রাইটলি সেড, যে এক্সটার্নাল ইউজার যারা আছে একটা প্রতিষ্ঠানের, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা তৈরি করা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং
যে রিলেটেড যে ডকুমেন্টস বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস প্রিপেয়ার করা হয় ফর দ্য স্টেক হোল্ডার, দোজ আর এক্সটার্নাল টু দ্য কোম্পানি। অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং বেসিক্যালি টোটালি একটা চেষ্টা যেটা শুধুমাত্র ইন্টারনাল স্টেক হোল্ডার যারা আছে ম্যানেজমেন্টের জন্য এটা করা হয়। বাট একটা জিনিস কমন এটাতে, দুইটাই ইনফরমেশন দুইটাই প্রিপেয়ার করা হয় বেসড অন, দুইটার জন্য কি আলাদা আলাদা ডেটা থাকে? না স্যার, দুইটাতে স্যার সেম একই ডেটা থাকে। সেম ডেটা, একই ডেটা, বাট ইউজেসটা ডিফারেন্ট। ম্যানেজমেন্ট সেটাকে এক পারপাসে ইউজ করে, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। ম্যানেজমেন্টের জন্য একরকম ভাবে প্রেজেন্টেশন, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা স্টেক হোল্ডার টু এক্সটার্নাল টু দ্য কোম্পানি তাদের জন্য এরকম। দেখি কি বলছে, দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম in a business both records the same basic data for income and expenditure, but each set of records may analyze the data in different way. This is because each system has a different purpose. Financial accounts are usually prepared for stakeholders external to the organization, that is shareholders, bank, customer, supplier, HM, revenue and customs, and employees. On the other hand, management accounts are usually prepared for internal managers of the organization. The data used to prepare financial accounts and management accounts are the same, but the difference between the financial accounts and the management accounts arise because the data is usually analyzed differently. অর্থাৎ অ্যানালাইসিসটা ডিফারেন্ট। তো এখানে একটা পার্থক্য দেওয়া আছে, এটা জাস্ট শুধুমাত্র আপনাদের জানার বা বোঝার। হয়তো এরকম কোনো আপনাদের যেহেতু কোশ্চেনই হবে হচ্ছে এমসিকিউ, সো এরকম ডিফারেন্স বা একটার সাথে আরেকটার পার্থক্য করার সুযোগ বা লেখার সুযোগ আপনাদের নেই। হয়তো এরকম আসবে যে বেসিক ডিফারেন্সটা কি কাদের জন্য, এই যে এই কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আমরা তো বলতেই পারি ইউজেসটা ডিফারেন্স, তাই না? একটা করা হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসটা কাদের জন্য আর কস্ট অ্যাকাউন্টসটা কাদের জন্য। সো এইটাই এখানে ডিটেলস একটু বলার চেষ্টা করা হয়েছে যে কি দ্বিতীয়টা দেখি, ইন বাংলাদেশ লিমিটেড কোম্পানিজ মাস্ট বাই ল প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, তাই না? বাংলাদেশে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এটা আইনেই বলা হয়েছে এটা করতে হবে। আর লিগ্যাল রিকোয়ারমেন্ট টু প্রিপেয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস প্রিপেয়ার করার কিন্তু কোনো লিগ্যাল বাধ্যবাধকতা নেই। কোম্পানি চাইলে করতেও পারে, নাও করতে পারে, বাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস প্রিপেয়ার কিন্তু বাধ্যতামূলক। জাস্ট এটা আলোচনা করলাম, বাকি যেগুলো আছে আপনারা একটু দেখে নিন। বেসিক কস্ট অ্যাকাউন্টিং কনসেপ্টের মধ্যে কস্ট অবজেক্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কস্ট অবজেক্টটা কি? A cost object is anything for which we are trying to ascertain cost. কস্ট অবজেক্ট হলো ওইটাই যেটার জন্য আমরা কস্টটা অ্যাসার্টেইন করি বা ডিটারমাইন করি বা আমরা কস্টটা ক্যালকুলেট করি। সেটা হইতে পারে একটা প্রোডাক্ট, ইউনিট অফ প্রোডাক্ট, লাইক এটা একটা গাড়ি হইতে পারে, সে একটা প্রোডাক্ট। আবার এটা একটা ইউনিট অফ সার্ভিস হইতে পারে, যে একটা অ্যাকাউন্টিং সার্ভিস, বা এখানে যেটা সহজ করে একটা উদাহরণ দিয়ে সবগুলোতে বলেছে যে সার্ভিস অফ এ কার, a department or function, that is accounts department, HR department, whatever it is. একটা প্রজেক্ট হইতে পারে, that is the installation of a new computer system in your company. এটা একটা প্রজেক্ট, আমি সব ডিভিশনে বা সব আমার কোম্পানিতে কম্পিউটার সিস্টেমটা এস্টাবলিশ করব। একটা নতুন প্রোডাক্ট অর সার্ভিস আমি এনেবল করতে পারি যে বা ডেভেলপ করতে পারি, এটা হইতে পারে একটা নতুন কস্ট অবজেক্ট। সো বেসিক কস্ট অ্যাকাউন্টিং কনসেপ্টের এখানে যে কস্ট ইউনিট, আরেকটা এই যে কস্ট ইউনিট, কস্ট অবজেক্টটা দেখে আসলাম। কস্ট অবজেক্টটা হলো একদম সহজ কথা যে কারণে আমরা কস্টটাকে অ্যাসার্টেইন করি। এন্ড দ্য কস্ট ইউনিট ইজ দ্য বেসিক মেজার অফ এ প্রোডাক্ট অর সার্ভিস ফর হুইচ কস্ট আর ডিটারমাইন্ড। এ বেসিক মেজার অফ প্রোডাক্ট, যেটা দিয়ে আমরা প্রোডাক্টটাকে মেজার করি, সেটাই হচ্ছে কস্ট ইউনিট। ফর এক্সাম্পল, আমরা যে কোনো জিনিস দোকান থেকে কেনার সময় কিভাবে কিনি, সেটা কেজিতে কিনি, অথবা আমি যদি কাপড় কিনি সেটা হয়তো গজে বা মিটারে কিনি, তাই না? সো ওই ইউনিটটার মেজারমেন্টটা বা ওই প্রোডাক্টের মেজারের যে এককটা, সেটাকে আমরা বলি হচ্ছে কস্ট ইউনিট। যেমন আমরা যদি স্টিলের কোনো কিছু কিনতে যাই, অর্থাৎ রড বা ফ্ল্যাট বার, জেট বার, হোয়াট এভার, আমরা যদি স্টিল টাইপের কিছু কিনতে চাই, সেটা কিভাবে কিনি আমরা নর্মালি? ফুট টন হিসেবে। হিসেবে কিনি, টন, তাই না?
দেন আমরা যদি হসপিটালে সার্ভিস নেই, সেই ক্ষেত্রে হসপিটাল কিভাবে সার্ভিস দেয়? পার পেশেন্ট অথবা পার পেশেন্ট ডে, তাই না? দেন জি স্যার। আমরা যদি কোনো ফ্রেইট অর্গানাইজেশনে যাই, অর্থাৎ আমরা ফ্রেইট নেই, সেই ক্ষেত্রে ওরা যে ভাড়াটা নেয় আমাদের থেকে সেটা পার কিলোমিটারও নিতে পারে বা পার টনেও নিতে পারে। বা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, আমরা প্যাসেঞ্জার পার প্যাসেঞ্জারও নিতে পারি, পার কিলোমিটারেও নিতে পারি। দেন অ্যাকাউন্টিং ফার্ম যখন সার্ভিস গুলো দেয়, সেটা ইন্টারনাল অডিট সার্ভিস দিতে পারে, অডিট সার্ভিস দিতে পারে, বা অন্য কোনো চার্জেবল, সেটা চার্জেবল পার আওয়ারে, সেটা চার্জটা পার আওয়ারে হইতে পারে। দেন একজন রেস্টুরেন্ট যখন সার্ভ করে, রেস্টুরেন্ট সার্ভিস দেয়, সেটা আমরা পার মিলে নিতে পারি অথবা পার পার্সন নিতে পারি, তাই না? এখানে দেখেন কিছু সার্ভিস আছে যেগুলার একটাই নাম, যেমন রেস্টুরেন্ট বলতে আছে পার মিল, আবার ওই যে স্টিল ওয়ার্কস এগুলা টন। আর যে হসপিটালে দুই রকম দেখেন, পার পেশেন্টও হইতে পারে, আবার পার পেশেন্ট ভিজিটও হইতে পারে। আবার দেখেন এই যে ফ্রেইটের যে এগুলো আছে, এগুলো দেখেন প্যাসেঞ্জারও হইতে পারে, কিলোমিটার হইতে পারে, অর্থাৎ একই জিনিসের দুইটা ইউনিট হইতে পারে, তাই না? একই সার্ভিস বা প্রোডাক্টের দুই ধরনের ক্যালকুলেশন করা যায়। সো এটা বলার একটা কারণ আছে, এটা বলার একটা কারণ সেটা হলো যে এই যে যেটার প্রোডাক্টের দুইটা নাম, সেটাকে আমরা বলি কম্পোজিট কস্ট ইউনিট। তাহলে আমার কথা হচ্ছে যে আমার যদি একটা দুইটা যদি আমি করতে, একটা প্রোডাক্টের দুইটা ইউনিট কস্ট বা ইয়াতে, যে কস্ট ইউনিট দুইটা হইতে পারে একটা প্রোডাক্টের, তো সেই ক্ষেত্রে দুইটা প্রোডাক্ট হলে আমি কোনটাকে আসলে আমি এক একজনের কাছে তো এক এক রকম করতে পারবো না, বা টন আর পার প্যাসেঞ্জার বা পার কিলোমিটার তো এক হবে না। একজন 100 কিলোমিটার যাবে, একজন 10 কিলোমিটার যাবে, দুইজনের ভাড়া তো এক হবে না। আমি যদি পার প্যাসেঞ্জার ভাড়া নেই এবং বলি যে পার প্যাসেঞ্জার 10 টাকা, এখন একজন 100 কিলোমিটার যাবে, তার থেকেও আমি 10 টাকা নেব, যে 10 কিলোমিটার যাবে তার থেকেও আমি 10 টাকা নেব, সেটা কি জাস্টিফাইড হবে? না স্যার। জাস্টিফাইড হবে না। এই জন্য না, এই ধরনের যে কনফিউজিং বা একাধিক কস্ট ইউনিট থাকে, সেগুলাকে বলা হয় কম্পোজিট ইউনিট। এখন এই কম্পোজিট ইউনিটের কাজ হচ্ছে এই যে ডেভেলপমেন্টটা, আমি হয়তো প্যাসেঞ্জারও বলতে পারি, কিলোমিটারেও বলতে পারি, এই দুইটার থেকে আমরা রিসার্চ করব বা দুইটার সুবিধা অসুবিধা ঘেটে বের করব যে আসলে কোনটাতে গেলে প্রতিষ্ঠান মোস্ট বেনিফিটেড হবে এবং কেউ ইনজাস্টিস হবে, জাস্টিস সবার সাথেই জাস্টিস হবে, এই ওয়েটা আমরা বের করব। তো এটাই বলছে এখানে, দেখেন notice that some of the cost units in the above table are made up of two parts. For example, the patient day cost unit for the hospital. These two-part cost units are known as composite cost units, and they are used most often in service organization. Composite cost units helps to improve cost control. যেটা বললাম যে cost control এর ওয়েটা ইমপ্রুভ করে composite unit. Composite cost unit helps to improve cost control. For example, the measure of cost per patient might not be particularly useful for control purpose. যেটা বলছে যে, for example, যেটা বলছে যে পেশেন্ট পার পেশেন্ট, এটা হয়তো বা খুব কস্ট কন্ট্রোল পারপাসে ইউজফুল হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যদি দি কস্ট পার পেশেন্ট will vary depending on the length of the patient stay. Therefore, monitoring cost using this basis would be difficult. So the cost per patient per day, এইটা যদি আমি ডেভেলপ করি, সেই ক্ষেত্রে হয়তো আমার হসপিটাল অথরিটির জন্য লস হবে না, আবার পেশেন্টের জন্য ইনজাস্টিস হবে না। সো এইটাই বলছে যে কম্পোজিট কস্টের এটা হচ্ছে যে ইমপ্রুভ কস্ট কন্ট্রোল টুল, যাতে কারো প্রতি আমি ইনজাস্টিস না করি। সিমিলারলি, যে আরেকটা উদাহরণে যেটা বলছিলাম যে সিমিলারলি ইন এ ফ্রেইট অর্গানাইজেশন, দি কস্ট পার টন কিলোমিটার, cost per ton অথবা কিলোমিটার, the cost of carrying 1 ton for 1 kilometer would be more meaningful for control than the cost per ton carried, which would vary with the distance travel. তাই না? যে আমি চিন্তা করলাম যে আমি ভাড়াটা ঠিক করবো এইভাবে, প্রতি টনে কথার কথা 100 টাকা। এখন একজন 10 কিলোমিটার যেতে পারে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, একজন 100 কিলোমিটারও যেতে পারে। তাহলে আমি যদি পার টনে শুধু হিসাব করি, সেই ক্ষেত্রে আমার জন্য একটু এমবিগুইটি থেকে যাবে। বাট আমি যদি এটা ক্লিয়ার করে এইভাবে ঠিক করি পার টন পার কিলোমিটার, তাহলে সেটা দুইজনের জন্যই
বুঝতেও সুবিধা হয় এবং সেটা ফেয়ারও হয়, তাই না? তো এই ধরনের যেখানে কনফিউশন, সেখানে আমরা ওই যে ডেভেলপ করার জন্য কস্ট কন্ট্রোল টুলটা ডেভেলপ করার জন্য যেটা হলে সবচেয়ে ভালো হয়, দুই পক্ষের উইন উইন সিচুয়েশন থাকে, সেইটা আমরা এস্টাবলিশ করব। এবং এই 2 ইউনিট কস্ট, যেটা 2টা ইউনিট কস্ট থাকে, সেটার জন্য আমরা সেটাকে আমরা বলি কম্পোজিট কস্ট ইউনিটস। এই যে আমি যেটা বলেছিলাম যে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারেই ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, ওয়ার্কড এক্সাম্পল আছে এবং সেলফ টেস্ট আছে। ফার্স্ট চ্যাপ্টারে এটা একটা ইন্টারেক্টিভ কোশ্চেন, যে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং কস্ট অবজেক্টস উড বি সুইটেবল কস্ট ইউনিট ফর এন হোটেল, for a hotel. Okay, tick the boxes to indicate which would be suitable. যে আমরা একটা হোটেলের কস্ট ইউনিট গুলা কি হইতে পারে সেটা একটু এখান থেকে ঠিক করি। একটাই যে হইতে হবে নট নেসেসারি, একাধিকও হইতে পারে, তাই না? বলেন হোটেলের কস্ট ইউনিট কোনটা হইতে পারে? বার, রেস্টুরেন্ট, রুম নাইট, মিল সার্ভ, এখান থেকে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? স্যার মিল Sir, সার্ভ বা রেস্টুরেন্ট। মিল সার্ভ, স্যার মিল সাব, রুম নাইট, আর হচ্ছে স্যার কনফারেন্স ডেলিগেট, আর হচ্ছে কনফারেন্স রুম পার ডে। একটু আমরা হোটেল কনসেপ্টটা একটু ক্লিয়ার হই। হোটেল বলতে আসলে আমরা কি বুঝি? স্যার যেখানে এটা একটা স্যার মানুষ ইনস্টিটিউট থাকে। বা একটা প্রতিষ্ঠান বোঝায়। মানে ওখানে যেখানে কি না- করা হয়? স্যার যেখানে নাইট স্টে করা যায় স্যার। না নাইট জি স্যার। স্টে করা যায়, রাইট, হোটেল। এখন হোটেল বিভিন্ন ক্যাটাগরি, স্টার এটাকে বলে আমরা, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, তাই না? So, জি স্যার। এক একটা স্টার মানে এক একটা অ্যামিনিটিজ অ্যাড করে। আমি যদি 1 স্টার বা 2 স্টারে যাই, সেই ক্ষেত্রে আমি শুধু হয়তো ভালো একটা থাকার রুম পাবো, সেখানে হয়তো হয়তো বারান্দা টারান্দা থাকবে, লবি থাকবে, বাট অন্য কিছু এখানে থাকবে না, আপনি শুধু এখানে স্টেই করতে পারবেন। বাট এখানে যদি আমি আরেকটা স্টার অ্যাড করি, সেই ক্ষেত্রে হয়তো আপনার সাথে একটা রেস্টুরেন্ট এসে যোগ হবে, সেখানে আপনি হয়তো খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা থাকবে। আবার আমি সেটাকে যদি আরেকটু আপগ্রেড করি, 4 স্টার করি, সেখানে হয়তো সুইমিং পুল থাকবে, কিছু বাচ্চা কাচ্চার জন্য কিছু অ্যামিনিটিস থাকবে। 5 স্টার যখন আমি সেটাকে আপ করব, সেখানে সবকিছু আপনার, সেখানে ব্রেকফাস্ট থাকবে কমপ্লিমেন্টারি, সাথে আপনার কি সুইমিং পুল, বার, আরো অনেক অ্যামিনিটিস যোগ হবে, সাথে গলফের মাঠ থাকবে, আপনার শপিং মল থাকবে, অ্যামিনিটিস গুলো যোগ হবে। সো এখানে যেহেতু কোনো স্টার ডিফাইন করে নাই, সো আমি হোটেলে এই কোন কোন জিনিসগুলো আমি করতে পারি। সো মিলস, রুম নাইট হইতে পারে, তাই না? রুম নাইট, হোটেল যেহেতু এটা থাকবেই, তাই না? জি স্যার। আর বাকি অন্য যেগুলা যোগ হবে সেটার উপরে ডিপেন্ড করবে আসলে। সো কনফারেন্স রুম থাকতে পারে, জি জি স্যার স্যার। জিম থাকবে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে অ্যামিনিটিজ এর উপরে। সো মাস্ট এখানে রুম এন্ড নাইট থাকবে, তাই তো? এরপরে জি ডিপেন্ড স্যার। করে অন্য যেটাই করা যায়, ঠিক আছে? জি স্যার। ওকে, দেন আমরা আসি যে ডাইরেক্ট কস্ট ভার্সেস ইনডাইরেক্ট কস্ট এন্ড কস্ট অবজেক্টস। So direct cost are cost identified with the cost object. Indirect cost cannot be identified with the particular cost object. So direct cost আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা কিনবেন বা দেখবেন, সেই প্রোডাক্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটাতে কি কি কস্ট ইনভলভ হয়েছে বা কি কি জিনিস লেগেছে এবং এটার কস্টটা আছে ওটার মধ্যে, সেটাই ডাইরেক্ট কস্ট। আপনি যখন একটা ড্রেসিং টেবিল কিনতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি ওটা ড্রেসিং টেবিল দেখেই বুঝবেন যে এখানে কাঠ লাগছে, তাই না? ডাইরেক্ট স্যার। কস্ট কাট। আবার আপনি দেখলেই বুঝবেন এই ড্রেসিং টেবিলটা তৈরি করতে অবশ্যই লেবার লাগছে, সো সেই লেবারটা আপনি আইডেন্টিফাই করতেছেন, তো ডাইরেক্ট কস্ট। এখানে হয়তো গ্লাস লাগছে, সেটা ডাইরেক্ট কস্ট। আর কিছু কিন্তু আপনি ডাইরেক্ট দেখতে পাচ্ছেন না। এর সাথে ইনডাইরেক্ট কস্ট কি আছে? যেটা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কস্ট, আর যেটা দেখতে পাচ্ছেন না কিন্তু অবশ্যই সেটা ওই কস্টটা ইনকার করতে হয়েছে এই ড্রেসিং টেবিলটা ডেভেলপ করতে, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। তাহলে আমরা সেটার উদাহরণ কি দিতে পারি? স্যার ডিজাইন হতে পারে। এটা ডিজাইন একটা ইনডাইরেক্ট। স্যার ওয়েজেস, ওয়েজেসটা তো ডাইরেক্ট কস্ট, এটা তো লাগে, স্যার, আমরা বলতেই পারি এটা স্যার, তো একটা স্যার dressing table। লোহা স্যার, স্যার ওইখানে যে ইউজ করে লোহা আর হচ্ছে আর কাটা, হ্যাঁ বার্নিশ তো লাগে, আপনি বুঝতেই পারছেন, এবং এটা একটা ম্যাটেরিয়াল পার্ট, সো এটা এটা তো ডাইরেক্ট কেউ নিয়ে যেতে পারি আমরা। সুপারভাইজার কস্ট, সুপারভাইজার কস্ট, ভেরি গুড, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, সুপারভাইজার কস্ট। একটা জিনিস সবাই মিস করে যাচ্ছেন, আমরা ড্রেসিং টেবিলটা তো খোলা আকাশের নিচে বানাই না, তাই না? এটার জন্য একটা না, স্যার। ফ্যাক্টরি বা গোদাম লাগে, তো বা দোকান একটা লাগে, স্যার তাই না? রেন্ট, স্যার রেন্ট এক্সপেন্স।
রেন্ট রাইট। ফ্যাক্টরি রেন্ট লাগবে না, একটা ইনডাইরেক্ট কস্ট। আমার ওইটার জন্য যে দেখা যায় যে ওই যে বলে না যে লেবার থাকে, তাদের দেখাশোনার জন্য ফোরম্যান থাকে, ওই যে সুপারভাইজার, সেই সুপারভাইজারের স্যালারিটা অবশ্যই সেটা ইনডাইরেক্ট কস্ট, তাই না? স্যার ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স যদি লাগে অবশ্যই সেটাও ইয়ার ইনডাইরেক্ট কস্ট। ওকে, সো এইগুলা হচ্ছে আমার ইনডাইরেক্ট কস্ট, অর্থাৎ আমি প্রোডাক্ট থেকে যেটা ডাইরেক্ট আইডেন্টিফাই করতে পারি এই প্রোডাক্টে এটা লেগেছে, সো এটা আমার ডাইরেক্ট কস্ট। আর কিছু জিনিস আছে নেগলিজিবল পার্ট লাগে, যেমন ওই যে বললাম যে একজন বললেন যে তার কাটা, হ্যাঁ, এই যে এটা একটু অল্প পরিমাণে হয়তো লাগে, সো এটা একটা নেগলিজিবল কস্ট, এই জন্য এটাকে আমরা হয়তো এটা এটা ছাড়া হবে না, বাট এই জন্য এটাকে আমরা ডাইরেক্ট কস্ট হিসেবে ইনক্লুড করি না। ওকে, সো এখানে দেখেন উদাহরণে বলেছে, ফর এক্সাম্পল ইফ এ চেয়ার ইজ এ কস্ট অবজেক্ট then certain costs such as material and labor required to be assemble the chair would be classed as direct cost for an individual chair, but factory rent could not be associated with an individual chair, so would be classed as indirect cost of chair. However, if the cost object were the factory itself, then the rent is a direct cost of the factory. কি বললো দেখেন, if the cost object were the factory itself, then the rent is direct cost of the factory. আমরা কস্ট অবজেক্ট কি করেছি, ড্রেসিং টেবিল দিয়েছি, এই জন্য আমার রেন্টটা আমি ডাইরেক্ট কস্ট বলি নাই, বাট এখানে বলছে যদি কস্ট অবজেক্টটাই হয় ফ্যাক্টরি, আমি এই ফ্যাক্টরিটার কস্টটা করব, অ্যাসেস করব, সেই ক্ষেত্রে আমার ফ্যাক্টরি রেন্টটা কি ডাইরেক্ট কস্ট হবে নাকি ইনডাইরেক্ট কস্ট হবে? ডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট। অর্থাৎ কস্ট অবজেক্টটা কি সেটা হচ্ছে আমার ফোকাল পয়েন্ট। দেন আসি কস্টের কি কি এলিমেন্ট আছে। For the purpose of inventory valuation and profit measurement, the cost of one unit must be determined. The total cost unit of a product or service is made up of the following three elements of cost: material, labor, and other expenses. For example, rent, rates, interest charges, so on. So তিনটা এলিমেন্ট আমরা বলতে পারি, ম্যাটেরিয়াল, লেবার এন্ড আদার এক্সপেন্সেস। আদার এক্সপেন্সেস এর মধ্যে যা যা আসে সব। সো কস্ট এলিমেন্ট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট as far as cost units are concerned. So a direct cost is a cost that can be, যেটা আলোচনা করলাম আমরা, a direct cost is a cost that can be traced in full to a cost unit. There are three types of direct cost: direct material, direct labor, and other direct cost. So direct cost তিন রকমের: direct material, direct labor, and other direct expenses. So direct material বলতে আমি যে প্রোডাক্টটা তৈরি করব সেটা তৈরি করতে যে যে ম্যাটেরিয়ালস গুলো লাগে। So are the cost of materials that are known to have been used in making and selling a unit of product, for example, components and packing materials. And direct labor's cost are specific cost or workforce used to make a unit of product or provide a service. So direct labor costs are established by quantifying the cost of the time taken for a job. And finally, the other direct expenses include are those expenses that have been incurred in full as a direct consequences of making unit of product or providing a service or running a department. For example, the cost of hiring a special machine for a job is a direct cost of that job. বলতেছে যে এরকম একটা উদাহরণ কি দিতে পারবেন যে এরকম স্পেশাল কোথাও একটা কাজ করতে স্পেশালি এই মেশিনটাই লাগবে বা এই জিনিসটাই লাগবে, এরকম কোন উদাহরণ দিতে পারবেন? স্যার আয়রন। আয়রন কেন লাগবে, মানে উদাহরণটা আমি একটু করার জন্য স্যার ওইটা ছাড়া র সম্ভব না। মেটেরিয়াল। র ম্যাটেরিয়াল কাছাকাছি যাচ্ছে না। আয়রনটা যেটা হচ্ছে একটা ছোট একটা তো এটার মধ্যে উদাহরণটা ওইভাবে যায় না। আমরা কিন্তু ডাইরেক্ট নেই, আমরা কিন্তু আদার ডাইরেক্ট এক্সপেন্সে আছি। যেমন আপনি যেটা বলছেন আয়রন, লন্ড্রি করার জন্য আয়রনটা কি ম্যান্ডেটরি, এটা তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালে চলে যাবে আপনার ডাইরেক্ট আদার ডাইরেক্টে তো আসছে না। আদার ডাইরেক্টে আপনি বলতে পারেন যে এখানে বিদ্যুৎ ছাড়া হবে না, তাই না? কোনটা কোনটা? ওয়াশিং মেশিন, কারণ কি এটা তো আমরা ছাড়া আমরা নরমালি হাত দিয়েও তো ধুতে পারি।
না স্পেশাল হাত দিয়ে ধুইতে পারে, এখানে দেখেন উদাহরণটা কি বলছে যে একটা স্পেশাল মেশিন যেটা ওইটা ছাড়া এই কাজটা হবে না, তাই না? যে যে হায়ারিং এ ফর এক্সাম্পল দ্য কস্ট অফ হায়ারিং এ স্পেশাল মেশিন ফর এ জব ইজ এ ডাইরেক্ট কস্ট অফ দ্যাট জব। স্যার একটা স্যার বিল্ডিং টাইপরাইটার বানানোর মেশিন জন্য স্যার এটা এক্সকেভেটর মেশিন স্যার। স্যার কোনটা ওইটা কোনটা ছাড়া তো বিল্ডিং বানানো হবে না। কোনটা কোনটা স্যার কোন স্যার একটা বিল্ডিং বানানোর জন্য হচ্ছে ইট টিট এগুলো তো দেখা যাচ্ছে ডিরেক্ট কস্ট, কিন্তু স্যার হচ্ছে এর সাথে তো স্যার এক্সকেভেটর মেশিন, রোবট মানে স্যার এই জাতীয় জিনিসগুলো তো লাগবে স্যার। স্যার এক্সকেভেটর সেলাই মেশিন ছাড়া গার্মেন্টস এ স্যার কাপড় হবে না স্যার। সেলাইটা হাতেও করা যায়। আর এবার স্যার রোবট রোবট কেন, মানে উদাহরণটা কি? স্যার অনেক ইয়াতে তো স্যার প্রতিষ্ঠান স্যার রোবট দিয়ে এখন তো কাজ করানো হয়। অল্টারনেটিভ তো আছে, মানে এখানে স্পেশালিটিটা হচ্ছে যে ওইটাই লাগবে এটা করার জন্য। স্যার ম্যান পাওয়ার। স্যার প্রিন্টার হতে পারে। প্রিন্টার হইতে পারে। আচ্ছা দেখেন এরকম একটা উদাহরণ যে আমি ওই যে রাস্তা তৈরি করি না, রাস্তা পিচ দেখেন ঢালাই করে যে জি স্যার। জি পিচ স্যার। ঢালাই রাস্তাগুলো, হ্যাঁ এখানে দেখেন ওই যে পিচটা যে করে না, ওই যে বিটুমিন গলানোর জন্য একটা প্ল্যান্ট লাগে, হ্যাঁ বিটুমিন প্ল্যান্ট বলে এটা, এটা একটা স্পেশাল, আপনারা যদি ওই রাস্তার কাজ কখনো করতে যান অডিট ফার্ম থেকে তাহলে সেটা দেখবেন। এবং ওই মেশিনটা ছাড়া ওই যে পিচটা গলানো বা ওই পিচটা রেডি করে ওই রাস্তায় এনে দেওয়ার জন্য ওই মেশিনটা ছাড়া ওই রাস্তার কাজটা দেওয়া যায় না। সো আমি যদি বলি ওই বিটুমিনের যে প্ল্যান্টার যে খরচটা, ওই রাস্তা ধরেন 2 কিলোমিটার রাস্তা করব এবং এই বিটুমিনটা রেডি করার জন্যই ওই প্ল্যানটা তৈরি করেছে। সো ওইটা তৈরি করতে বা ওইটা ভাড়া করে আনতে যে খরচটা হচ্ছে ওই রোডের ডাইরেক্ট কস্ট হিসেবে চলে যাবে। আপনারা দেখবেন যে রাস্তার কাজ করার সময় যদি দেখে থাকেন দেখবেন যে একটা বড় একটা প্ল্যান্ট তৈরি করে অনেক উঁচা একটা বড় বক্স থাকে, বেশ বড় ইয়া, শুধুমাত্র ওই কাজের জন্যই আসলে আনে, এছাড়া ওইটাতে আর কোনো ইউজেস নাই, ওই রকম বলা যায়। হ্যাঁ ওইটা স্যার বলতে পারি ওটা তো আমরা অনেক একটা সময় হ্যাঁ তেলের ড্রামের ভিতরেও দেখেছি যে স্যার কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে তারপর ওটার ভিতরে ওটা দিয়ে তারপর গালায় স্যার। বিটুমিন, হ্যাঁ গলায়, এটা দেখছি, হ্যাঁ এটা দেখেছেন, কিন্তু ওইটার জন্য কিন্তু কিছু ভাড়া করে আনতে হয় না, তাই না? বাট ওই বিটুমিন প্ল্যান্টটা এখন তো অনেক মডার্ন ইয়েতে চলে আসছে, ওই টেকনিক গুলো এখন খুব কমই ইউজ করা হয়। এখন দেখবেন যে ওই প্ল্যান্টে দিয়ে বিটুমিনটা গরম করে ওই ট্রাকে করে নিয়ে আসে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সো এটা বলার উদ্দেশ্য হলো এই কারণে যে ওই ভিটামিন প্ল্যান্টটা দিয়ে শুধু ওই কাজটাই করা হয়, এছাড়া আর কোনো কাজ করা যায় না ওইটা দিয়ে। স্পেশালি ওই কাজটা করানোর জন্য, অর্থাৎ এই রাস্তার পিচ গলানোর কাজটা করার জন্যই এই ভিটামিন প্ল্যান্টটা আনা হয়েছে, এই পারপাসে বলা হচ্ছে এটা স্পেশাল, এবং ওইটা ওই রাস্তার জন্য ডাইরেক্ট কস্ট। স্যার বুঝতে তো পারছি। অর্থাৎ শুধুমাত্র ওই কাজটার জন্যই এই মেশিনটা, আর কোনো পারপাসে এটার ইউজেস নাই। সো এই পারপাসে যেহেতু আমি হায়ার করেছি, এটা হচ্ছে এটার ডাইরেক্ট কস্ট। এটা এই ধরনের কস্ট গুলো, বা এছাড়াও এর শুধুমাত্র এটা যেমন, এছাড়াও অন্যান্য যে ডাইরেক্ট কস্ট গুলো আছে আপনারা যেগুলো বলেছেন যে সেলাই মেশিন বা যে বিটুমিন গলানোর জন্য যে ওইতে ওই খরচগুলো আসলে ওইটার জন্যই হয়। সো ওইটাও ওয়ান টাইপ অফ ডাইরেক্ট কস্টের মধ্যে চলে আসে। সো অ্যানাদার টার্মস ইউজ টু ডিসক্রাইব দ্য টোটাল ডাইরেক্ট কস্ট, আমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যারা করেছে তারা দেখেছি, হয়তো মনে আছে বা অ্যাকাউন্টিং এ আছে এটা, যে আমার প্রাইম কস্টের একটা ফর্মুলা দেওয়া আছে, সেটাতে বলা আছে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার প্লাস আদার ডাইরেক্ট কস্ট ইকুয়াল টু প্রাইম কস্ট, তাই না? সেটাই এখানে বলা হচ্ছে প্রাইম কস্ট ইকুয়াল টু টোটাল ডাইরেক্ট কস্ট, অথবা ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ডাইরেক্ট আদার ডাইরেক্ট এক্সপেন্স। এই হচ্ছে এটা, তিনটার কম্বিনেশন হচ্ছে আমার ডাইরেক্ট কস্ট, তাই না? জি স্যার। জি স্যার। So indirect cost to same. আচ্ছা আমরা আজকে ডাইরেক্ট কস্টে একটু থামে, আমাদের টাইমও অলমোস্ট শেষ, 10:02 বেজে গেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এর পরের থেকেই শুরু করব, ঠিক আছে? সো অনেক কথাবার্তা হলো। জি স্যার। বুঝি নাই। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, যে আপনি যে আমাদের যে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন ছিল, ওখানে আপনি বলেছিলেন যে নাইট মানে রুম সার্ভিস আর হচ্ছে রেস্টুরেন্টে হবে, যেহেতু এখানে কোনো স্টারের কথা বলা নাই, তাহলে আমি আমার মতো রুম নাইট, জি বলেন।
জি, এখন আমার মতে তো এটা তো বারও হতে পারে, রেস্টুরেন্টও হতে পারে, যেহেতু এখানে স্টারের কথা কিছু বলে নাই, সো আমি ধরে নিলাম এটা একটা 5 স্টার হোটেল। তো এই হ্যাঁ হিসেবে তো হ্যাঁ, আমি বার, রেস্টুরেন্ট এগুলো আমার রেস্টুরেন্ট, হিসেবে রুম, পারে নাইট, ফেলতে। মিল, সার্ভ সবগুলাই আপনি ধরে নিতে পারেন থাকবে, বাট মাস্ট কোনটা থাকবে? আচ্ছা, মাস্ট তো রুম আর খাবার যেটা থাকবেই, মিল। এটা হোটেল হইতে হলে তো এটা থাকতেই হবে, তাই না? আচ্ছা, স্যার এখানে একটা কোশ্চেন এইগুলো অ্যান্সারে select করলে এভারেজ সবারটাই চলে আসে এরকম হবে আর কি, নাকি স্যার? স্যার যদি হুম, আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড 1 স্টার বা 2 স্টার ধরি তাহলে তো স্যার কনফারেন্স ডেলিগেট বা কনফারেন্স রুমটা আসার থাকবে, কথা না। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, রাইট। থাকতে পারে স্যার হ্যাঁ 1 স্টার। থাকতে পারে, অনেকে রাখে, বেশিরভাগই থাকে, আমাদের দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকে না, বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হোটেল হইতে গেলে অবশ্যই একটা কনফারেন্স রুম থাকা লাগে, একটা মিটিং রুম থাকা লাগে। সো কোশ্চেন যখন আপনাকে অপশন এগুলা বলবে যে দেখেন আমাদের এই আইসিএবির কোশ্চেন অর্থাৎ প্রফেশনাল এক্সামের কোশ্চেন এমসিকিউ তে অনেকে হয়তো ইয়া থাকে যে 3টা ভুল অ্যান্সার থাকবে, একটাই কারেক্ট অ্যান্সার থাকবে, আমাদের এটা আসলে না। আপনার মনে হবে অ্যান্সার গুলো দেখলে সবগুলাই আসলে ঠিক। আমার অ্যান্সার সেটাই যদি বলে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তাহলে আপনি হয়তো একটা টিক দিতে পারবেন। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হইলে বা বলবে যে আপনার সঠিক উত্তর কোনটা, একাধিক হইলে একাধিকও দিতে পারেন। হ্যাঁ, আবার দেখা যাবে যে সবগুলাই আপনার মনে হবে অ্যান্সার লজিক্যাল, তাহলে একই যদি রকম। বলে যে হ্যাঁ অ্যান্সার, তাহলে মোস্ট লজিক্যাল কোনটা, সেই ক্ষেত্রে যেতে হবে। যখন দেখেন আপনি 4টেই সিলেক্ট করতে পারছেন, অল অফ দ্য অ্যাবভ, সেই ক্ষেত্রে একটা অপশন। আর যখন এই অপশন না থাকে, তাহলে 4টার মধ্যে মোস্ট লজিক্যাল কোনটা, আপনি সেটাতে যাবেন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। সো আমরা আজকে তাহলে এখানে শেষ করি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এর পরের থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ পরের চ্যাপ্টারটাও আলোচনা করার চেষ্টা করবো। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল জি স্যার, স্যার। জি বলেন। স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা স্যার? শেয়ার হোল্ডার একজন স্টেক হোল্ডার আর কি, কোম্পানি স্টেক হোল্ডার কি, যাদের কোম্পানিতে স্টেক মানে হচ্ছে স্বার্থ, কোম্পানিতে যাদের স্বার্থ আছে, সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, স্বার্থ আছে, তারাই হচ্ছে স্টেক হোল্ডার। তো শেয়ার হোল্ডার যে, সে তো কোম্পানিতে ইনভেস্ট করেছে, তাই না? তো জি তার তো স্যার। ডাইরেক্ট স্বার্থ আছে, ফাইন্যান্সিয়াল, সে যেহেতু টাকা ইনভেস্ট করছে তার ডাইরেক্ট স্বার্থ আছে, তো সে অবশ্যই একজন স্টেক হোল্ডার। এরকম অনেক স্টেক হোল্ডার কোম্পানিতে আছে। ধরেন এমপ্লয়ি যে কোম্পানিতে চাকরি করে, তারও তো কোম্পানিতে একটা স্বার্থ আছে, সে এখান থেকে স্যালারি পায়, সে একজন স্টেক হোল্ডার। গভর্নমেন্টের একটা স্টেক আছে সেখানে, কারণ সে ওইখান থেকে কোম্পানির ইনকামের উপরে ট্যাক্স পায়, তাই না? তো যার কোম্পানিতে স্বার্থ থাকে সেই ওইখানকার স্টেক হোল্ডার। আশা স্যার করি বুঝতে ক্লিয়ার পারছি, হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তো ঠিক আছে, পিডিএফটা স্যার আমরা স্যার পেলে স্যার ভালো হতো স্যার। কোনটা কোনটা, ওই ইয়েটা স্লাইডের কপিটা? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, আমি স্লাইডের কপিটা আপনাদের একজনের মেইলটা আমার সাথে, আপনাদের ক্যাপ্টেন তো এখনো সিলেক্ট হয়নি, আপনাদের মেইল আইডিটা আমার সাথে ইনবক্সে শেয়ার করেন। আমি ক্যাপ্টেন সিলেক্ট হয়েছে। আচ্ছা ওকে, সো ক্যাপ্টেনের মেইল আইডিটা আমার সাথে শেয়ার করেন, আমি আপনাকে মেইলে দিয়ে দিব। স্যার আমি দিচ্ছি, আমি ক্যাপ্টেন কি নাম? আরিফুল কালাম অনিক। ওকে, আমি আমার ফোন নাম্বারটা এখানে শেয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপ। একজন জানতে চেয়েছেন যে কনসেপচুয়াল সাবজেক্ট কোনটা কোনটা বলেন। আচ্ছা, কনসেপচুয়াল সাবজেক্ট হলো কি, ল এর বাইরে যেটা আছে, ল যেটা আইন তো আইনি, ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে ল, বিজনেস ল যেটা, এগুলো তো ল এর কথা একদম। আর অ্যাসিউরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন, অ্যাকাউন্টিং, এগুলো হচ্ছে আপনার কনসেপচুয়াল সাবজেক্ট আর কি। ওকে, যেখানে ল নাই বাকিগুলাই কনসেপচুয়াল। আমাদের অ্যাকাউন্টিং বা বিজনেস স্টাডিজে আসলে রকেট সায়েন্স বলতে কিছু নাই, এখানে সবকিছুই লজিক্যাল এবং সায়েন্সের দুইটার একটা মিশ্রণ, তাই না? রকেট সায়েন্স যেহেতু নাই, কাউকে আমি ভুল বলতে পারবো না, দুইজনেরই অ্যান্সারই সঠিক, দুইজনের অ্যান্সারই হয়তো লজিক্যাল, কারটা মোস্ট লজিক্যাল সেটা হচ্ছে দেখার বিষয়। ওকে, আমি জি স্যার। আমি আমার মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিয়েছি। আপনাদের যদি কারো ফার্ম খুঁজতে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপ মেইল আইডিতে মেইল দিবেন, সাবজেক্টে লিখে দিবেন যে আপনার হচ্ছে ওই যে ফার্ম খুঁজতেছেন। ওকে,
অ্যাপ্রোপ্রিয়েট একটা ফার্ম খুঁজতেছেন, আমি ওই অনুযায়ী আমি হয়তো আপনাদেরকে একটু হেল্প করতে পারবো। আশা করি ফার্ম পেয়ে যাবেন আপনারা। আমি আশা করি হেল্প করতে পারবো। আর সাবজেক্ট ওয়াইজ কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বেস্ট ক্লাসের ব্যাচের নাম্বারটা দিয়ে দেন, আমি অবশ্যই সেটা রেসপন্স করার চেষ্টা করব। ওকে। জি স্যার। জি স্যার। আরিফ আরিফ হচ্ছে আপনি মেইল আইডি দিয়েছেন তাই তো? জি স্যার। arifulkalam0@gmail.com। ওকে, আমি মেইলে আমার এই স্লাইডটা শেয়ার করে দিব। ওকে, আচ্ছা তো স্যার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ স্যার। স্যার আসসালামু আমাদের আলাইকুম স্যার। চ্যাপ্টার গুলো কি সিরিয়ালি যাবে নাকি স্যার মানে উল্টাপাল্টা করে বুঝি নাই আরেকটু বলেন জোরে। মানে চ্যাপ্টার গুলো কি 1 2 3 এভাবে সিরিয়ালি যাবে? আমি এইভাবেই যাব 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি যাব। উনি আরেকজন যে আমার কো টিচার আছেন উনি হয়তো 7 থেকে শুরু করবেন। স্যার ক্যাপ্টেন নিয়ে একটা কথা ছিল। আমাদের জি। সেকশন ডি তে তো সবাই 7টা সাবজেক্ট নেয়নি, তো ওকে। সাবজেক্টে অনেক ডিফারেন্স আছে। স্টুডেন্ট 500-র মতো হলেও সাবজেক্ট ওয়াইজ অনেক ভ্যারি করতেছে। তো ক্যাপ্টেন নির্ধারিত 5 জন হলে সবাই সব জায়গায় হেল্পটা পাবে কিনা? এখন যে আরিফ যে আছেন উনি তো স্যার আপনার আমি ম্যানেজমেন্ট ইনফরমেশন স্যার আমি সবগুলাতে ম্যানেজমেন্ট 7টা ইনফরমেশন কোর্সে পাবেন। এনরোল করেছি। ও ওকে ওকে, তো যে তাহলে ঠিক 7টা আছে, এনরোল করেছেন একজন তাহলে ঠিক সমন্বয় আছে। করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ঠিক আছে, তাহলে ওনার থেকে মনে হয় আপনারা পেয়ে যাবেন, তো আমি মেল করে দিব। ওকে, জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আল্লাহ আসসালামু হাফেজ স্যার। আলাইকুম। ছিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আপনার সাথে সরাসরি কথা বলার ওয়েটা কি স্যার? এই যে আমার সামনাসামনি? অফিসে আসলে পাবেন, অথবা আইসিএবি তে দেখা হবে। আমার ওই যে স্ট্যান্ডার্ড ব্যাংক হেড অফিস মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং লিফটের 3 তে বসি, আপনি আসি আমি, হ্যাঁ বসি, চলে আসেন, ইনশাল্লাহ কথা হবে। ঠিক থাকলে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে, ওকে।